আমি তো বললাম কালকে বসবো, আবার কেন আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। আপনি চিঠি দিছেন? আপনি চিঠি দিছেন না? আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন? আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? দিয়েছেন? কবে করেছেন? প্রিয় দর্শক, প্রবাসীদের তুপের মুখে স্লোগানে মুখরিত করে তুললেন। আর এরই মাঝে আসিফ নজরুল পালিয়ে গেলেন হল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রবাসীদের তুপের মুখে। আজকে অপমানিত হলেন আসিফ নজরুল, আরো অপমানিত হবে, কারণ জনগণের কাজ তো করতে পারতেছে না, জনগণের পক্ষে কথা বলতে পারতেছে না, জনগণ কি চায় সেটা করতে পারতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে সবথেকে বিতর্কিত এবং সমালোচিত উপদেষ্টা বর্তমান সময়ে আসিফ নজরুল। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি নানাভাবে নানা বিষয় নিয়ে বিতর্কিত হয়েছেন, নানাবিধ সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি উপদেষ্টা হওয়ার পর থেকেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও তিনি তোপের মুখে পড়েছে প্রবাসীদের, একদম সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান উপদেষ্টা পদেও কিন্তু আসিফ নজরুল স্যার রয়েছেন। তো উপদেষ্টা আসিফ নজরুলের সামনেই বিক্ষোভ করেছে আরব আমিরাত ফেরত জেল খেটে দেশে ফেরা প্রবাসীরা। শনিবার 28 ডিসেম্বর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় 71 হলে প্রত্যেককে 50,000 টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবাসীরা হট্টগোল শুরু করেন। দুবাই ফেরত এক প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে অভিযোগ করেন যে আমাদের জঙ্গি বানিয়ে ফাঁসিয়েছে তৎকালীন কনসাল জেনারেল BM জামাল হোসেন। তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করলে সব তথ্য জানা যাবে। উত্তেজিত প্রবাসীদের শান্ত হতে অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, আপনারা শান্ত হন, আমার কথা শোনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন। আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আপনারা আগামীকাল 7 জনের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে বিকাল 3টায় মন্ত্রণালয়ে দেখা করবেন। কাল মন্ত্রণালয়ে মিটিং হবে, কার কার কী কী অভিযোগ শোনা হবে কালকে আপনি বলবেন, আমি দেখব। তবে উত্তেজনা কমেনি। এক প্রবাসী আসিফ নজরুলের দিকে ছুটে এসে বলে, আপনার মতো অপদার্থ উপদেষ্টাদের দিয়ে এই দেশ চলবে না, অনতিবিলম্বে আপনাদের মতো অপদার্থ উপদেষ্টাকে বের করে দেওয়া উচিত উপদেষ্টা পরিষদ থেকে, এবং আপনাদের মতো নতজানু উপদেষ্টাদের দিয়ে আমরা ন্যায় বিচার পাবো না। চলুন কথা না বাড়িয়ে কিভাবে তোপের মুখে পড়লো আইন উপদেষ্টা বা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মস্থান উপদেষ্টা আসিফ নজরুল, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। কঠিন শিক্ষা হয়েছে আসিফ নজরুলের। আমার 10 কোটি টাকা ক্ষতিগ্রস্ত আমার।
তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনেন ভাই, এটাকে থামান না, থামান না। আপনার কথা শুনেন, সবাই ভালো থাকুন। আপনি চিঠি দিছেন, আপনি চিঠি দিছেন না? আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন, আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? কবে করেছেন? দাদা রাখবেন। আপনারা প্রবাসী, আপনারা শোনেন, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে, শোনেন একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের, মানে আমরা তো দুজনেই বিচার চাই, দুই পক্ষে। আমাদের কাছে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন। আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে। ঠিক আছে? ভালো। আরেকটা কথা শুনে, আচ্ছা আমি আপনাদের কথা তো আমি শুনছি, আপনাদের আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হন, দয়া করে একটু বসেন। আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শোনা যাবে না। আপনারা আমার কথা শোনেন, আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আমার কথাটা শুনেন না ভাই। আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময়, আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো। ঠিক আছে? আমি তো বললাম কালকে বসবো, আবার কেন বলছেন? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো, এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। আমি তো বললাম 7 জন আসেন, আগামীকাল 3টায় বসবো। ঠিক আছে? এখন বলেন না, এখন বলেন না। আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, সেটি হচ্ছে যে যখন এফএসি হাসিনের আমলে, যখন এই সংযুক্ত আরব আমিরাতের যিনি অ্যাম্বাসাডার ছিলেন, অ্যাম্বাসাডার এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। আমাদের অনেক ব্যবসায়ীকে ইচ্ছাকৃতভাবে লিস্ট দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালানোর সময়
আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করছে, যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। যেমন আমার সাজা দিয়েছে যাবজ্জীবন। আমি 1,77,000 টাকা ঢাকা এবং চট্টগ্রাম আন্দোলন চলাকালীন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম, যার জন্য আমাকে যাবজ্জীবন দিয়েছে। আমি পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম। আমি ব্যবসায়ী, একজন কন্ডাক্টর। তো আমি এই সরকারের কাছে দাবি জানাবো, দ্রুত আমাদেরকে যেন পুনর্বাসন বাস্তবায়ন করা হয়, অথবা নুয়ানটিটা উঠানো হয়, অথবা অন্য দেশে আমাদেরকে কি করা হয়, যেন পাঠানোর ব্যবস্থা করে দেয়। আজকে আমাদের হচ্ছে আরব আমিরাত থেকে আটক হয়ে আসা যারা মুক্তি হয়ে আসছে এখানে 186 জন, এদেরকে এখানে হচ্ছে আপনার চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশের জন্য আন্দোলনে গেছি, যার কারণে আমাদেরকে কর্মসংস্থান হারিয়ে আমাদেরকে দেশে ফিরতে হয়েছে। তো আমরা আসলে সবসময় দেশকে দিয়ে যাই, আজকে দেশ আমাদেরকে ওইখান থেকে মুক্ত করে আনার পর আমাদেরকে 50,000 টাকার একটা চেক প্রদানের জন্য নিয়ে আসছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ভিন্নটা। আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল আসিফ নজরুল স্যারের সাথে, অনেক দিন চেষ্টা করার পর আজকে 4 মাস পরে আমাদের সাথে ওনারা বসার জন্য রাজি হয়েছে। তো আমাদের মূল টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা যেহেতু কর্ম করা লোক, আমরা কর্মসংস্থান হারাই আসছি, আমরা সবসময় দেশকে দিয়ে যেতে চাই, আমরা রেমিটেন্স যোদ্ধা। তো আমরা চাই আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে আমরা আবার দেশের জন্য কিছু করতে পারি। আমরা দেশ থেকে 50,000 টাকা আমরা নিতে চাচ্ছি না। আমি একজন জুলাই আগস্টের বিপ্লবের ষড়যন্ত্রের মাধ্যমে সৌদি আরব 15 আগস্টে আমরা গ্রেপ্তার হই। আমরা গ্রেপ্তার হওয়ার পরে প্রায় 38 দিন আমরা জেলে ছিলাম। 38 দিন জেল কাটার পর আমাদের উপরে নির্দেশ হয় যাতে করে দেশে ফেরত পাঠানো হয়। তাই আজকে আমরা এই দুবাই ফেরত 186 জনের আর্থিক সহায়তা অনুষ্ঠান আমরা উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে একটা সিঁড়ি দেওয়া হয়েছিল। সেই সুবাদে আমরা 8 জন সৌদি প্রবাসী এখানে উপস্থিত হয়েছি। আমাদের আবেদন থাকবে, আজকের যিনি প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন জনাব আসিফ নজরুল স্যার, ওনার কাছে সরাসরি আমাদের আবেদন। আজকে ওনার কাছে আমি 4টা ফাইল সরাসরি দিয়েছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের একটা ফাইল ছিল, প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা ফাইল ছিল, ও ফরেস্ট মন্ত্রণালয় আমাদের যে ফাইলটা ছিল। 3টা ফাইল আসিফ নজরুল স্যারকে দিয়েছি। অতি দ্রুত আমরা যারা সৌদি আরব থেকে ফেরত এসেছি আমাদের ব্যাপারে উদ্যোগ নেবেন এবং সরাসরি অনুঘোষণা দিবেন আমাদেরকে পুনর্বাসন করার জন্য। আমাদের আর্থিক সহায়তার দরকার নেই, আমাদের পুনর্বাসনের জন্য আমাদের আবেদন, এই আবেদনটা যাতে দ্রুত কার্যকর হয় সেই আশা ব্যক্ত করি। করে চেক প্রদানের অনুষ্ঠান ছিল, কিন্তু আমরা আমাদের মধ্য থেকে কথা ছিল যে 10 জনকে কথা বলতে দিবে, যেহেতু প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান। কিন্তু আমরা দেখেছি শুধু আমাদের একজনকে কথা বলার স্পেস দিয়েছে। তাই আমরা ওনার থেকে জানতে চেয়েছি যে আমাদের নিয়ে করণীয় এবং কি উদ্দেশ্য, আমাদেরকে নিয়ে কাজ করা হবে কি হবে না। তো উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি, তার জন্য আমাদের এখানে হইহুল্লো হট্টগোল শুরু হয়েছে। কিন্তু আমরা যখন হট্টগোল শুরু হয়েছে তখন স্যারে বলেছে যে আগামীকালকে আমাদেরকে 7 জনের প্রতিনিধি দল স্যারের সাথে বসবে, কথা বলবে। তা আমরা আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে, আপনারা বিগত 5 মাস হয়ে যাচ্ছে, অলরেডি 7 তারিখে 5 মাস হয়ে যাবে। আপনারা যখন 7 তারিখে আমাদের যখন দুবাই ফেরত প্রবাসীরা আসছে তখন 2-1টা নিউজ করেছেন, কিন্তু বেসিক্যালি আপনারা ওইভাবে কোনো নিউজ করেননি। কারণ আমরা মোমবাতির মতো নিভে গিয়েছি। কোনো একটা নিউজ চ্যানেল, কোনো একটা পত্রিকা, কোনো একটা কিছুই টক শোতে আপনারা অনেককে ডাকেন, টক মিষ্টির ঝাল অনেক কথা হয়, কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ খই উঠেছে না টক শোতে। কারণ আমরা তো গণার বাহিরে, কারণ রাজনীতি করে কারা? রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করে। এখন জনগণের বাহিরে হচ্ছে আমরা 2 কোটি 3 কোটি প্রবাসী, কারণ এই প্রবাসীদেরকে কেউ ভাবেও না, কে কথা বলে না, কেউ আমাদের কথা শুনতে। আমরা যখন দুবাই ছিলাম তখন ইনার কাজ ছিল কি, দালাল। তিনি আমি লিগের ফুল দালাল ছিলাম। তিনি নাম্বার কালেক্ট করে সিআইডি অফিসে বিভিন্ন জায়গায় প্রচার করছে। বাঙালি যারা বিজনেস কোটি কোটি টাকার বিজনেস করছে, আমাদের বাঙালি কিছু ভাই জব করতো, ওদের নাম্বার কালেক্ট করে ইনি ওনাকে দিত। দিয়ে নাম্বার কালেক্ট করার পরে তাদেরকে টেলিফোন করে করে ওখানে ধরা হয়েছে। তিনি একটা কি বলবো, একটা আমি লিগের মেন দালাল ছিল ইনি। এখন তার বিচার চাই, সে যেন চাকরিচ্যুত হবে এবং সে যেন কোনো কাজে এম্বাসির মধ্যে না থাকতে পারে, এবং আইনের আওতায় যেন তাকে আনা হয়। এই বিচারটা আমরা চাই। তার জন্য তার লাইফ, আমাদের অনেক ভাইদের আছে প্রবাসীদের লাইফ নষ্ট হয়ে গেছে একমাত্র ওনার কারণে। মিছিলের সময় যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে ওদেরকে লিস্টিং করে দেওয়া হয়েছে, এবং 3 দিন পরে বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিয়ে ওদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদের পিছনে অবশ্যই দুবাইয়ে যে দায়িত্বরত আমাদের কাউন্সিলর আছেন ওনাকে আমরা দায়ী করব। কারণ ওনার যদি ইন্ধন না থাকতো তাহলে আমাদেরকে পরবর্তীতে ফোন করে নিয়ে কেন গ্রেফতার করা হয়েছে? উনি সম্ভবত আওয়ামী লীগের দালাল কিংবা চামচা ছিলেন। ওনার জন্যই আজ এতটা প্রবাসী আজ পর্যন্ত গ্রেফতার চলমান। ওনাদের জন্য, ওনাদের সহযোগিতায় আমাদের মতো প্রবাসী, শত শত প্রবাসী, প্রায় 200+ প্রবাসী, দুবাই প্রবাসীরা কারা মুক্ত হয়ে দেশে ফিরে এসেছে। এবং ওনার দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি, ওনার ফাঁসির দাবি জানাচ্ছি সকল প্রবাসীর পক্ষ থেকে। আমরা হচ্ছে প্রবাসী আরব আমিরাতে আন্দোলন করা যোদ্ধাদের মধ্যে আমি একজন যোদ্ধা। প্রথম 57 জনের মধ্যে আমি প্রধান সমন্বয়ক ছিলাম, জহিরুল ইসলাম। তো আজকে আমাদের এখানে চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও এই 28 তারিখ আমরা বিগত 4 মাস অপেক্ষার পরে আসিফ নজরুল স্যারের সাথে বসার একটা ডেট নিয়েছিলাম আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য। আজকে বিগত 4 মাস পর আমরা 28 তারিখ উনি আমাদেরকে ডেট দিয়েছিল। পরবর্তীতে গত 2-3 দিন আগে উনি জানান যে এই ডেটটা পিছানো হয়েছে, তোমাদেরকে একটা চেক প্রদানের অনুষ্ঠান করা হবে। জানি না কি
জন্য উনি আমাদের ওই ডেটটা পিছাইছে, কারণ আমাদের মূল লক্ষ্য 50,000 টাকা না। এই 50,000 টাকা দিয়ে আমরা যে যা কিছু হারাইছি, আমাদের যে ক্ষতিটা এটা পূরণ করা কখনোই সম্ভব না, ঠিক আছে। ওই যে একটা বাইক বলতে যে মুদি দোকানে 60,000 টাকা আমার বাকি আছে, 50,000 টাকা দিয়ে আমাদের কি করবে? তো আমরা হচ্ছে সবসময় আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা দেশকে দিয়ে আসছি এবং দিয়ে যেতে চাই। আমরা চাই আমাদেরকে রেমিটেন্স যুদ্ধ হিসেবে আমাদের কোনো একটা দেশে পাঠানো হোক, আমাদের কর্মের ব্যবস্থা করা হোক, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে আমরা এরকম 50,000 টাকা এই দেশকে দিব এবং দেশের মানুষদেরকে দিব। উনি আমাদেরকে প্রয়োজন আমাদের 50,000 টাকা উনি নিয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 50,000 টাকা দিয়ে যদি চুপ করে বসে থাকে তাহলে আমরা বলবো আপনার 50,000 টাকা আমাদের দরকার নেই। ওনারা যদি মনে করে যে ওনারা কয়েকজন উপদেষ্টা মিলে এই দেশটা স্বাধীন করছে নতুনভাবে, তাহলে এটা ভুল ছিল। বাংলাদেশের মানুষদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু প্রবাসীদের অবদান কোথাও কম ছিল না। আমাদের মতো ত্যাগের দিকটা আমি মনে করি যারা জীবিত আছে কেউ করে না আমাদের মতো ত্যাগের দিকটা। হ্যাঁ, তো আমি বলবো যে প্রয়োজনে আমাদেরকে যে টাকাটা আজকে দেওয়া হচ্ছে, উনি যদি বলে যে এটা ফেরত দিতে আমরা ফেরত দেবো, কিন্তু আমাদের কর্মসংস্থানটা উনি বলতে হবে যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। সরকারিভাবে চাইলেই উন্নত দেশে পাঠানো যায়। এছাড়াও সুদবিহীন আমাদেরকে লোন দেওয়া হোক, যাতে সবাই ব্যবসা করতে পারে। সুদ দিয়ে যদি লোন নিতে হয় ওনাদের থেকে এলাম আমাদের খুব বেশি জরুরি না। এছাড়াও অনেকে যোগ্যতাবান ব্যক্তি আছে আন্দোলনে, কিন্তু ওইখান থেকে মূর্খ লোক খুব কমে গেছে। চাইলে সরকারি অনেকগুলো সেক্টর খালি আছে, ওইখানে চাইলে উনি যোগ্যতা দেখে ওনারা অনেকজনকে এখানে কিন্তু কি করতে পারে, চাকরি দিতে পারে। আর যারা আমাদের বিরুদ্ধে এখানে কাজ করছে আওয়ামী লীগদের হয়ে, ওদের বিরুদ্ধে ওদেরকে যাতে খুব দ্রুত আইনের আওতায় আনা হয়, এটা ওনাদের কাছে আমাদের আকুল আবেদন। আমি চাই ওনাদেরকে ধরা হোক, ওনাদের শাস্তির আওতায় আনা হোক, এটা হচ্ছে সবার আবেদন। আর ওইখানে এখনো অনেকেই বন্দী আছে, ওই বিষয়টা খুব ভালোভাবে যাতে হাইলাইট করা হয়। যারা বন্দী আছে, যে কারা বন্দী থাকে, সে একদিন থাকে সে বুঝতে পারে যে কষ্ট কতটুকু। তো ওদেরকে যাতে মুক্তির ব্যবস্থাটা খুব দ্রুত করা হয়, এবং এই প্রক্রিয়াটা এখনো চলতেছে, অনেকে নাকি এখনো ধরা হয়েছে, তো এটা যাতে বন্ধ করা হয়। এটা চাইলেই আমাদের প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূস স্যার সম্ভবত পারবেন, আমাদের মনে হয়, আমাদেরকে বিশ্বাস উনি পারবেন যদি উনি চেষ্টা করে। আর দুঃখের সাথে বলতে একটা বিষয় যে ওই যে সবগুলা দলীয় লোক বলেন বা বিভিন্ন সাংগঠনিক লোকদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করছে। আমরা শুধুমাত্র 4 মাস অপেক্ষা করে আমাদের যে আসিফ নজরুল স্যারের সাথে আমরা বসার একটা শিডিউল পাচ্ছি 4 মাস পরে। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হলে মনে হয় না এই জন্য আমাদের দেখা হবে। তো আমরা কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা, ওনারা যেভাবে হাইলাইট করে যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনেক কিছু করতেছে, অথচ এখনো পর্যন্ত ওনারা আমাদেরকে ডাকে বা আমাদের সাথে বসার টাইম ওনাদের নাই। তো এই বিষয়টা খুবই দুঃখজনক। আমি চাই ওনারা আমাদের সাথে বসুক, অন্তত আমাদের সামনে আসুক, আমাদের ভালো লাগবে। এতটুকুই আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। বিপ্লবীরা কখনো পরাজিত হয় না, আমরা বিপ্লবী যোদ্ধা, আমরা জানি নিশ্চিত মৃত্যু ছিল। আমরা আন্দোলন যাবো, মৃত্যুকে আমরা কাঁধে নিয়েও আমরা আন্দোলন করেছি। দুবাইতে আমরা লক্ষাধিক লোকের আমরা সংগ্রাম করছি, যেটা বাংলাদেশে পারা নাই। এখন ইউনূস সরকার চাচ্ছে আমরা বিপ্লবী, আমাদেরকে পুনর্বাসন না করে আমাদেরকে আজকে দেখেন যারা এই আন্দোলন আহত হয়েছে, তারা শহীদ হয়েছে, তাদের নিয়ে একটা কমিটি করা হয়েছে, করা হয়েছে কি বলে তাকে, তাদের এদের চিকিৎসা নাই, তাদেরকে আর্থিক সহায়তা করেছে। আমরা কেন? আমরা মৃত্যু, আমরা জানি আমরা ফাঁসি গেছি। আমরা চাচ্ছি আমরা বিপ্লবী প্রবাসী তালিকা হোক, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক। আমরা টাকা চাই না, 50 টাকা দিয়েছে কালকে শেষ। আজকে যারা আমার ডালিয়া আছেন, আমি আছেন, এরা বিপ্লব ছিল, কিন্তু এদের এখন পর্যন্ত লিস্ট হয় নাই। এখন তো তার তথ্য দিচ্ছে 300-র উপরে এখন জেলে আছে, এখন এরা দুবাইতে কারাগারে আছে। এদের আনার ব্যাপারে আপনার মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, আমরা লেখালেখি করবেন, সরকারি সমাজ দেবেন। আমরা 300 জনকে ফিরিয়ে আনবেন, ফিরিয়ে আনি আমরা সরকারের সাথে বসতে চাই। জাস্ট আমাদেরকে একটু লিস্ট হোক, আমাদের বিপ্লবী, আমাকে বিপ্লবী বলে দেওয়া হোক। ধন্যবাদ। আমি আলম, আমি প্রবাসে 35 বছর থাকি। আমি 10 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে আমি আজকে দাবারের সাথে আমার পিঠ ঢেকে গেছে, চলার মতো আমার কোনো অধিকার নাই। আমি যখন অ্যারেস্ট হই 40 দিন আমরা ওইখানে গোপনে ছিলাম। আমার স্ত্রী প্রত্যেকটা জেলখানায় যেয়ে কান্নাকাটি করেছে, আমাদের কোনো খোঁজ খবর পাই নাই। ডাক্তার ইউনূস স্যার, আপনার অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসায় আমাদেরকে বাংলাদেশে ফিরে এনেছেন। আমি জানি বাংলাদেশে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, যারা হাত হারাইছে, যারা পা হারাইছে, যাদেরকে আপনি যেই মর্যাদা দিয়েছেন, আমরা আজকের থেকে এখান থেকে দাবি করি সেই মর্যাদা আমাদেরকে দিয়ে এই কর্মসংস্থান আমাদেরকে তৈরি করে দিবেন। আজকে আপনি 50,000 টাকার চেক দিয়েছেন বলি আমরা এখানে এই 50,000 চেক তো আমাদের 1 সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে। হলো যে বিএম জামাল কনসাল জেনারেল, তিনি দুবাইতে ছিলেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রবাস রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাসায় আনতে পারতেন। সেই বাসায় না নিয়ে সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায়, ওইখানে আরবি পত্রিকায় উনি বাধ্য হয়েছেন। তিনি এই কথাটা বলতে, যিনি বাংলাদেশ সরকারের বিরোধিতা করে নাই, উনি আরব আমিরাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়, আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইদেরকে 10 বছর আপনার সাজা দেওয়া হয়। আমি এটাই দাবি করব, আমরা যেহেতু 35 বছর আমি ওইখানে প্রবাসে রেমিটেন্স যোদ্ধা হিসাবে কাজ করতেছি, এখন আমরা এটাই দাবি করি যে বিএম জামালকে এইখানে আইনের আওতায়, আইনের মধ্যে আনি, তাকে যেইভাবে সাজা দেওয়া। আর তা আমি আপনার মধ্যে আমি এটা দাবি করব, আমাদের ক্ষয়ক্ষতিগুলা কিভাবে বিবেচনা আনবেন, আপনি একটু বিবেচনা করে দেখবেন, নয়তো আমাদের কোনো চলার কোনো জায়গা নাই। দুঃখজনক
ভাবে লক্ষ্য করলাম, আমরা যারা এই যে ইউএইতে এবং পুরো ওয়ার্ল্ডে আন্দোলন সংগ্রাম করে আমাদের সব কিছু আমরা শূন্য হাতে আমরা আসছি, আমরা এখন তার সাথে বসতে পারি না। এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমরা সাক্ষাৎ কামনা করছি, এবং তিনি যে আমাদের মুক্তির জন্য সরাসরি কল দিয়েছেন, এই জন্য আমরা ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ আমরা প্রত্যাশা করছি। এখন এখানে কিছু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আল সদর জেলে কিছু মানুষ আটক আছেন এবং কিছু মানুষ সিআইডিতে আছেন। আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি, আমাদের তথ্যের সংখ্যা হচ্ছে যে 15, কিন্তু আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি এরা ছাড়াও অনেকে আটক আছেন সিআইডি অফিসে। তাদের অতি দ্রুত তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে এই প্রসেসিংটা করা হয়, এই জন্য আমরা সরকারের প্রতি সুবিনয় অনুরোধ জানাচ্ছি এবং এই মামলাটা টোটালি যেন প্রত্যাহার করা হয়। এবং এই যারা আপনারা সকলেই জানেন, আরেকটা বিষয় বলি, এখানে যে শুধুমাত্র মিছিল করার কারণে আটক করা হয়েছে এমন না, অনেকে লেখালেখি করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লিজ দিয়েছে, সেই লিজ অনুযায়ী গ্রেপ্তার করে যারা আমাদেরকে এই গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ। অপমানিত হলেন আসিফ নজরুল, আরো অপমানিত হবে, কারণ জনগণের কাজ তো করতে পারতেছে না, জনগণের পক্ষে কথা বলতে পারতেছে না, জনগণ কি চায় সেটা করতে পারতেছে না। আমি কথাগুলো বলবো তার আগে একটা গল্প শোনাই আপনাদের। আপনারা তো অনেকে জানেন আমি দুবাইতে ছিলাম। তো দুবাইতে থাকা অবস্থায় আমি তো বাসা থেকে অতটা বের হইতাম না, আমি আমার বাসায় থাকতাম, আমার রুমেই থাকতাম, ছোট্ট একটা রুম নিয়ে থাকতাম আর কি। তো যখন জুলাই আগস্ট আন্দোলন শুরু হয়, আমাকে যারা অনেকদিন ধরে দেখেন তারা জানেন, তখন আমি এই বাংলাদেশের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছিলাম, শেখ হাসিনা কি করতেছে না করতেছে। তো আমার কোনো টিকটক আইডি ছিল না, আমার ভিডিওগুলো ইউটিউব থেকে নিয়ে অনেকে টিকটকে দিয়েছিল, বিভিন্ন আইডিতে দেওয়ার পরে অনেক মানুষ দেখে আর কি, ভাইরাল হয় ভিডিওগুলো। আমি একদিন মাঠের নিচে নামি, তো নামার পরে আমার একটা বড় ভাই ফরিদ নাম করে একটা লোক আমাকে বলে, বসুন ভাই আপনি তো বিপদে পড়বে। আমি বললাম কেন? দেখেন না যে কত মানুষকে গ্রেপ্তার করছে দুবাইতে, তো আপনি তো ভাই গ্রেপ্তার হইতে পারেন। কেন গ্রেপ্তার হবো? বলে যে আপনি জানেন না যে আপনার ভিডিও কত মানুষ দেখে, আপনি যেভাবে কথা বলেন প্রতিবাদ করেন, এই ভিডিওগুলো তো টিকটক অলরেডি ভাইরাল। আমি বললাম টিকটকে কোনো আইডিয়া আমার নাই ভাই। তো বলে যে সাবধানে থাকেন, বিপদে পড়তে পারেন। কিন্তু আমি তখন দেখেছিলাম যে এটা 100% যে দুবাই পুলিশ কাউকে ইচ্ছাকৃতভাবে ধরে নাই, তাকে ধরানো হয়েছে দুবাই পুলিশকে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়ে বলছে জঙ্গি, এরা হচ্ছে জঙ্গি সংগঠন ছিল, এরা দুবাইতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই কথা বলে দুবাই যুব দলের সভাপতি শাহিন ভাইকে গ্রেপ্তার করে। তারপরে হচ্ছে যারা ছিল সব, এই যে টাকলু জামাল আছে না অ্যাম্বাসিডার, টাকলু জামাল সবাইকে দেখাই দিয়ে গ্রেপ্তার করেছিল। টাকলু জামাল সবাইকে ধরাইছে। এবং আমি একটা ভাইয়ের একটা সুপার মার্কেট ছিল, মার্কেটে একটু ফেসবুকের কাজটা করে দিতাম, মানে অ্যাডের কাজটা করে দিতাম। উনিও পালাইছিল, উনিও বিএনপি করে, সোহেল ভাই, উনি দেখা গেল অনেক প্রোগ্রাম হলে উনি এখানে সভাপতিত্ব করেন। তো সোহেল ভাই পালাইছিল, কেন পালাইছে? কারণ যারা বিএনপি করতো সবাই লিস্ট ডিরেক্ট দিয়েছিল, পুলিশের হাতে জমা দিয়েছিল অ্যাম্বাসিডার জামাল। এবং দুবাইতে একটা প্রোগ্রাম ছিল, একটা সব উদ্বোধন ছিল, একটা পারফিউমের দোকানে একটা উদ্বোধন ছিল। তো ওইখানে আমি গিয়েছিলাম, দুবাইতে জনপ্রিয় টিকটকার রাকিব হোসেন, রাকিবের সাথে আমি গিয়েছিলাম। রাকিবের সাথে যাওয়ার পর দেখলাম ওইখানে জামাল ছিল অ্যাম্বাসিডার এবং জাফর ইকবাল না কি নাম, উনি ছিল। দুইজনের এখানে দেখলাম বঙ্গবন্ধুর ছবি, নৌকার ছবি, বুঝলেন? রাষ্ট্রদূত তাদের এখানে নৌকার ছবি, ইসের ছবি। এরা প্ল্যান করে সবাইকে ধরাইছে, প্ল্যান করে। কষ্টের বিষয় হচ্ছে এই শাহিন ভাই, যার কোটি কোটি টাকার ব্যবসা ছিল, সাহায্যতে চশমার দোকান ছিল, সে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে তো যাইতে হয়েছে। এবং এদেশে যতদিন জেলে ছিল, কোন কারাগারে ছিল কেউ জানতো না, সন্ধান বের করতে পারেনি। এই যে শত শত প্রবাসী যারা গেল, ব্যবসা বাণিজ্য সবকিছু নিঃস্ব হয়ে চলে গেল, কার জন্য? অ্যাম্বাসিডার জামালের জন্য। জামালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে? কোনো অ্যাকশন আসিফ নজরুল নিতে পারে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিতে পারে নাই। প্রবাসীরা অপমানি করবে না তো আদর করবে? তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আপনারা আমার কথা শুনেন, আমি বুঝতে পেরেছি আপনাদের খবর। হ্যাঁ, প্রবাসীরা আদর করবে? নিঃস্ব করে চলে গেছে, এরা দেশের জন্য কথা বলছিল। হ্যাঁ, সাধারণ জনগণ বাংলাদেশের পাখির মতো শেখ হাসিনা মানুষ মারতেছে গুলি করে, এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, পুলিশ পটকাল দিয়ে প্রতিবাদ করলো, তখন কেউ কাউকে ধরলো না। পরবর্তীতে শেখ হাসিনার ইন্ধনে, জামালের ইন্ধনে অনেককে গ্রেপ্তার করলো। এইটার কোনো অ্যাকশন কি আসিফ নজরুল নিতে পারছে আজ পর্যন্ত? জামাল কিভাবে এখনো দুবাইতে থাকে? হ্যাঁ, দুবাইতে কিভাবে জামাল থাকে এখনো? জামাল সেখানে আছে দুবাইতে, খোঁজ নিয়ে দেখে, জামাল পরিবর্তন হয় নাই। তাও প্রবাসীরা অপমানি করবো, আদর করবো? হ্যাঁ, চুমা দেবে? প্রবাসীরা তো গায়ে হাত দেয় না, এটাই তো ভালো। কারণ যে মানুষগুলা দুবাই থেকে চলে আসছে দেশে, সে মানুষগুলা জানে নিঃস্ব হয়ে চলে আসছে, এক প্রকার নিঃস্ব হয়ে চলে আসছে, একদম নিঃস্ব করতেছে শেখ হাসিনা। এটার জন্য কি করতে পারছে আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি করতে পারছে? কোনো কিছুই করতে পারে নাই। অপমানি করবে না তো কি করবে? যার যায় সে জানে। এই মানুষগুলা চলে গেছে, শাহিন ভাই কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য ফেলে রেখে চলে আসছে, নিরপরাধ।
সে কোনো ইন্ধনও জানায়, কাউকে বলে না তুমি মিছিল করো। সে কি করতো? তার দোষ ছিল সে দুবাই যুব দলের সভাপতি ছিল, এটাই তার দোষ। অত্যন্ত ভালো মানুষ, আমি তার প্রতিষ্ঠানে গেছি, সাজাদার ব্যবসা প্রতিষ্ঠান ছবি দেখেন, আমি তার সাথে গেছি অনেকবার, আমি দেখা হয়েছে তার সাথে আমার। অত্যন্ত ভালো মানুষ। এই মানুষগুলাকে জেলে ঢুকাইয়া, সাধারণ একদম সাধারণ মানুষ, দেশপ্রেমিক মানুষগুলাকে জেলে ঢুকাইয়া বলা হয়েছে জঙ্গি, এগুলো দেশে পাঠাই দেওয়া হয়েছে। জানেন তো সাজা হয়েছিল কতদিনের? যাবজ্জীবন সাজা হয়ে গেছিল। এটা তো শুধু বললাম। তারপরেও জামাল কিভাবে এখনো সে এম্বাসিতে থাকে, এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে? নিতে পারে নাই। আরো অপমানি করতে হবে, অপমানি হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের বিরক্তি এবং ক্ষোভ বাড়ছে। মানুষ এ সকল ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এখনো পর্যন্ত শালীনতার মধ্যে আছে, এবং মানুষ তাদের যে বিক্ষোভ, এই বিক্ষোভটি একান্ত ঘরোয়া আলোচনাতেই প্রকাশ করছে। কিন্তু রাজনীতি এত জটিল একটা বিষয়, বা এত বৃহৎ একটি পরিসর, এবং এত চলমান একটি প্রক্রিয়া, যেখানে আসলে একবার কোনো জিনিস যদি শুরু হয় সেটাকে খুব চমৎকারভাবে নিষ্পত্তি করতে হয়, কেটে ফেলতে হয়, অথবা সেটা বাড়তেই থাকে, এবং সেটা কিভাবে বাড়তে থাকে সেটা শেখ হাসিনার জমানায় আপনারা দেখেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল কানাঘোষা শুরু হয়েছিল 2013 সনে, তারপর যে সমালোচনাগুলো শুরু হয়েছিল 2015 সনে, এবং যে বিক্ষোভগুলো 2016 সনে শুরু হয়েছিল, দেখুন তার প্রায় সব জিনিসগুলোকে তাদেরকে, অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কড়ায় গন্ডায় মিটিয়ে দিতে হয়েছে, এবং এখনও তাদেরকে মেটাতে হচ্ছে। কাজেই রাজনীতির ময়দানে যখন আপনি যে কোনো পাবলিক অফিস, সেটা সরকারের কোনো কর্মকর্তার অফিস হন, বিচারকের অফিস হন, অর্থাৎ জনগণের টাকা যেখানে বেতন বাবদ, ভাতা বাবদ, খাওয়া বাবদ, পড়া বাবদ, পরিচালন বাবদ ব্যয় করা হয়, ওটার যে কি যন্ত্রণা, এটা কেবলমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বসেছেন, তিনি এখন আমাদেরটা খাচ্ছেন। তিনি তার নিজের উপার্জনের টাকা খাচ্ছেন না, তিনি তার আব্বা হুজুর কিংবা আম্মি যান অথবা তার গ্রামীণ ব্যাংক, তাদের গাড়িতে করে তিনি চলাফেরা করছেন না। আমার আপনার টাকায় তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। কাজেই আমাদের কথা তাকে শুনতে হবে, এবং আমরা যেভাবে চাইব ওভাবেই তার পরিণতি তাকে ভোগ করতে হবে। যদি আমরা তার সম্পর্কে খুব ভালো অনুভব করি, তিনি সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন, অমরত্ব লাভ করবেন। আর যদি তিনি জিদাজিদি করেন, আমাদের কথা না শুনেন, তাহলে অতীতে যেভাবে আমাদের, অর্থাৎ জনগণের কথা যারা শুনেনি, তার অবস্থাও কিন্তু এর বাইরে ব্যতিক্রম কিছু হবে না। কথা বলছিলাম এই কারণে যে তাকে নিয়ে প্রথম দিকে যখন হলো, প্রায় 1 মাস জনগণ বলতে গেলে নিশ্চুপ ছিল, একেবারে নিশ্চুপ ছিল। এখন একজন লোকও নিশ্চুপ নেই। অল্প কিছু মানুষ তার পক্ষে কথা বলছেন, এবং সবই তার চাকর বাকর। তার বন্ধু বান্ধব বাংলাদেশে কেউ আছেন, তার পক্ষে কথা বলছেন, আমি একজনের নাম জানি না। প্রবাসীদের তুপের মুখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুললেন, আর এরই মাঝে আসিফ নজরুল পালিয়ে গেলেন হল থেকে। হল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রবাসীদের তুপের মুখে। আজকে যেই প্রবাসীরা বিদেশে জেল খেটে দেশে ফিরেছেন, তাদের সাথে বসতে গিয়ে আসিফ নজরুলের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছেন প্রবাসীরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন কিভাবে বিতর্কিত এই সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল তোপের মুখে পড়েছে। আপনারা জানাবেন আপনাদের মতামত এবং অভিব্যক্তি, আপনারা কি বলবেন এই বিষয়টি নিয়ে, যে দেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো কিছুই ভালোভাবে চলছে না। মানুষ যেই একটা প্রত্যাশা করেছিল ডক্টর ইউনূসের এই সরকারের কাছ থেকে, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। মানুষের, জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলা যায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, আসলে প্রকৃত উপায়ে কি করা উচিত। এই যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে, এই মাজা ভাঙ্গা উপদেষ্টা দিয়ে তো দেশ আসলে পরিচালনা করা সম্ভব নয়, মোটেও সম্ভব নয়। দেশের যা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, মনে হচ্ছে দেশ একটা ভয়ানক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যাই হোক, শেষমেশ একটা কথাই বলতে চাই, এই উপদেষ্টাদের মধ্যে থেকে বিতর্কিত উপদেষ্টা আসিফ নজরুলকে বহিষ্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এর দ্বারাই এই দেশ সংস্কার সম্ভব নয়। এদের দ্বারাই দেশ কীভাবে সংস্কার হবে, তারা যদি জবাবই দিতে না পারে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।